আসসালামু আলাইকুম। আমার অ্যাওয়ারনেস সিরিজের আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি সবাইকে। মূলত আমি চেষ্টা করি আমার যারা সাবস্ক্রাইবার তাদেরকে সচেতন করতে। কেউ সচেতন হবে কি হবে না সেটা তার বিষয়, আমি আমারটা বলে যাই। দেশ স্বাধীন হয়েছে ৫৪ বছর পার হয়ে গেল, অথচ এই সমসাময়িক সময়ে বাংলাদেশ যখন স্বাধীন হয় তার ৫ বছর আগে এবং ৪ বছর পরে আরও দুটি দেশ স্বাধীন হয়েছিল। আগে হয়েছিল সিঙ্গাপুর ১৯৬৫ সালে, আর ভিয়েতনাম হয়েছে ১৯৭৫ সালে। এছাড়াও আরও ৪১টি দেশ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে স্বাধীন হয়েছিল। তো এদের মধ্যে সিঙ্গাপুর এবং ভিয়েতনাম, এর পাশাপাশি আরব আমিরাতও কিন্তু ১৯৭১ সালে স্বাধীন হয়েছিল। তো সিঙ্গাপুর, ভিয়েতনাম এবং আরব আমিরাত, এই তিনটা দেশ বাংলাদেশ স্বাধীন হওয়ার সমসাময়িক সময়ে স্বাধীন হয়েছিল। অথচ বাংলাদেশ কোথায় আছে আর সিঙ্গাপুর, ভিয়েতনাম, আরব আমিরাত কোথায় উঠে গেছে? কেন? এই কারণটা যদি আমরা খুঁজে বের করতে পারি তাহলে আশা করা যায় অদূর ভবিষ্যতে আমরাও হয়তো চিন্তা করতে পারি যে হ্যাঁ, আমরাও সিঙ্গাপুর কিংবা আরব আমিরাত কিংবা ভিয়েতনামের মতো উন্নত এবং সমৃদ্ধশালী দেশ হতে পারব, যদি আমরা এই সমস্যাটা ধরতে পারি, বুঝতে পারি এবং সে অনুযায়ী যদি আমরা কাজ করতে পারি। আমি শুধু সিঙ্গাপুরের উদাহরণ দিচ্ছি। সিঙ্গাপুর ১৯৬৫ সালে মালয়েশিয়া থেকে স্বাধীন হয়েছে, কিন্তু তারা কিন্তু নিজেরা স্বাধীন হয়নি। মূলত মালয়েশিয়া সিঙ্গাপুরকে বের করে দিয়েছে। কেন? কারণ সিঙ্গাপুর ছিল একেবারে বস্তি এলাকা, মানে মালয়েশিয়ার ভাগাড় ছিল সিঙ্গাপুর। সমস্ত ময়লা আবর্জনা, সমস্ত ধ্বংসস্তূপ এনে ফেলা হতো সিঙ্গাপুরে, এবং সিঙ্গাপুরের অবস্থা এতটাই খারাপ ছিল যে তারা মালয়েশিয়ার সঙ্গে চলতে পারবে না দেখেই মালয়েশিয়া ফেডারেশন তাদেরকে বিচ্ছিন্ন করে দেয়, ভাগো তোমরা, তোমাদেরকে আমরা চাই না। তখন সেই সময়ে তরুণ নেতা লি কুয়ান ইউ, যিনি পরবর্তীতে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী হয়েছিলেন, তিনি অনেক কেঁদেছিলেন যে কেন আমাদেরকে বের করে দেওয়া হচ্ছে মালয়েশিয়া থেকে। সকল দেশ স্বাধীন হতে চায়, অথচ সিঙ্গাপুর স্বাধীন হতে চায়নি। তো সিঙ্গাপুরে আসলে কিছুই ছিল না। সিঙ্গাপুরের না ছিল ভূমি, না ছিল দক্ষ জনগোষ্ঠী, না ছিল খনিজ সম্পদ, কিছুই নাই। তারপরও কেন এবং কিভাবে সিঙ্গাপুর এত উন্নত হলো? সিঙ্গাপুরের একটা জিনিস ছিল, তা হচ্ছে একজন সৎ মানুষ, লি কুয়ান ইউ, যিনি সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী। তিনি সৎ ছিলেন, একেবারে সৎ ছিলেন। যদিও তিনি বৌদ্ধ ছিলেন, কিন্তু তিনি সৎ ছিলেন। তিনি মুসলিম ছিলেন না, তিনি বৌদ্ধ ছিলেন। তারপরও তিনি কিন্তু প্রচণ্ড সৎ মানুষ ছিলেন, এবং তার সময়ে সিঙ্গাপুরে এই দুর্নীতি ছিল হচ্ছে জিরো টলারেন্স। মানে তিনি বলতেন, আমি যদি মরে যাই, আমার মরে যাওয়ার পরে যখন আমার লাশ নিয়ে যাওয়া হবে, যখন আমার লাশ সৎকারের ব্যবস্থা করা হবে, তখন যদি আমি যদি আমার এই চোখ বন্ধ করা অবস্থায়, আমি কফিনে থাকা অবস্থায় যদি আমার পাশ দিয়ে কেউ জানতে পারি যে কেউ দুর্নীতি করছে আমার দেশে, আমি তাকে ধরে বসবো যে না না, খবরদার, দুর্নীতি করা যাবে না। তিনি এমন ছিলেন। তো তিনি নিজে ছিলেন সৎ, এবং তিনি তার দেশের জনগণকে সৎ হতে শিখিয়েছেন। এই সততার উপর বেস করে এই যে মালয়েশিয়ার ভাগাড় সিঙ্গাপুরকে তিনি এত উন্নত করেছেন। তো আজকাল মানুষ চিকিৎসা করতে গেলে সর্বশেষ অবলম্বন চিন্তা করে সিঙ্গাপুরকে। মানুষের যে পণ্য আনা নেওয়ার যে কাজের জন্য যে সামুদ্রিক বন্দর, তার জন্য চিন্তা করে সিঙ্গাপুরকে। অর্থাৎ সিঙ্গাপুর হচ্ছে পৃথিবীর ব্যবসা কেন্দ্রের একটা অন্যতম প্লেস।
তো লি কুয়ান ইউ তিনি এই সমুদ্রকে ব্যবহার করলেন এবং তিনি বললেন যে তার দেশের জনগণ প্রত্যেকের 2টা করে হাত যদি কর্মক্ষম হয় তাহলে তারা সিঙ্গাপুরকে পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে পারবেন এবং তিনি সেটা করে দেখিয়েছেন। তো আমরা স্বাধীন হয়েছে 54 বছর, আমরা কি দেখেছি? আমাদের দেশে একজন সৎ কোনো শাসক পাইনি, টপ টু বটম অসৎ মানুষ। মধ্যখানে একবার জিয়াউর রহমান কিছুটা সৎ ছিলেন, তার বিরুদ্ধে খুব বেশি দুর্নীতির কোনো অস্তিত্ব খুব বেশি পাওয়া যায়নি। এছাড়া বাকি যারা ছিলেন টপ টু বটম আপাদমস্তক একবারে দুর্নীতিগ্রস্ত, যার ফলে আমরা আমাদের দেশটাকে 54 বছর পরেও চোরের দেশ হিসাবে আমরা বলি যে আমরা ভিক্ষুকের জাতি। আমরা এতটাই নিকৃষ্ট যে আমরা অপেক্ষায় থাকি কখন ঝড় হবে, কখন ভাঙচুর হয়ে যাবে, তারপর বলবো ভিক্ষা দাও। কখন বন্যা হবে, তারপরে বলবো ভিক্ষা দাও। কখন বলবো যে সেতু করব, ভিক্ষা দাও, সে ভিক্ষার টাকা আবার খেয়ে ফেলবো। আমাদের মধ্যে এগুলোই চলে। আমরা এতিমের টাকা মেরে খাই। আমরা মেট্রো রেল বানাতে যে আমরা 10 গুণ টাকা খরচ করি, ব্রিজ বানাতে গেলে আমরা 10 গুণ টাকা খরচ করি। আমরা আবার রাস্তাঘাট না করেই বিল পাস করিয়ে খেয়ে ফেলি। অর্থাৎ আমাদের আপাদমস্তক দুর্নীতিতে ভরা। এখন আমাদের আসলে করণীয় কি? করণীয় একটাই, আর তা হচ্ছে যখন দেশে নির্বাচন হয় তখন বেছে বেছে সৎ মানুষকে ভোট দিয়ে জিতিয়ে দেওয়া এবং তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসা, যেন তারা দুর্নীতি না করে। হয়তো এখন আপনি বলবেন যে সৎ মানুষ কে আছে, সবাই তো একই রকম। না ভাই, এই কথা যে বলে সে হচ্ছে পাক্কা বদমাশ, পাক্কা শয়তান। দেশে সৎ মানুষ আছে, আমরা চক্ষু দিয়ে তাকিয়ে দেখি না। সৎ মানুষ না থাকলে এই দেশ টিকে থাকতো না। দেশে সৎ মানুষ আছে, আপনি তাকিয়ে দেখি না, আর দেখলেও চোখ বন্ধ করে থাকি। চিন্তা করি দেখে ফেললে তো সমস্যা, কারণ অসৎ মানুষ ক্ষমতা থাকবে, আমি সেখান থেকে কিছু সুবিধা আদায় করব। চোর সবসময় চোরের কাছ থেকে সুবিধা পেতে পারে, চোর কখনো সৎ মানুষের কাছ থেকে সুবিধা আদায় করতে পারবে না। তো আমরা যারা নাগরিক, আমরা যারা ভোটার, আমরা যারা অসৎ, আমাদের মধ্যে যে চিন্তা থাকে এরকম যে আমি ওনাকে ভোট দিলে আমি একটা কাজ আদায় করে নেব, অনৈতিক কাজ। সুতরাং আমাকে ওই অসৎ মানুষকে ভোট দিতে হবে, ভোট দিয়ে তার কাছ থেকে সে যখন জিতবে আমি অসৎ যে কাজটা আদায় করে নেব। এর ফলে এইগুলোর কারণেই মূলত আমাদের দেশে সৎ মানুষেরা এখন পর্যন্ত ক্ষমতায় আসেনি। আসলে কথা আর বাড়ানো যাবে না, কথা একটাই, নিজেকে সৎ হতে হবে এবং নিজের মেন্টালিটি চেঞ্জ করতে হবে। সৎ মানুষকে খুঁজতে হবে, সৎ মানুষকে ভোট দিতে হবে। যদি আমরা এটা করতে পারি তাহলে আমরাও আশা করা যায় আগামী 10 বছর 15 বছরের মধ্যে হয়তো আমরা সিঙ্গাপুরের মতো না হতে পারলেও আমরা তাদের অনেক কাছাকাছি চলে যেতে পারবো, যদি আমরা নিজেরা সৎ থাকি এবং সৎ মানুষকে ক্ষমতায় এনে দায়িত্ব দিই। যদি আপনার মনে হয় আমার এই কথাগুলো যুক্তিযুক্ত, তাহলে এই ভিডিওতে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন এবং আপনি চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকে মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।